আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ডিসকাশন করছি খুব ইম্পর্টেন্ট একটি টপিক, যেটি হচ্ছে এমবেডেড কোশ্চেন্স। ওকে, টপিকটা অনেকেরই কাছে নতুন, এমবেডেড কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝি? প্রশ্ন। আমরা যদি সাধারণভাবে কোনো কিছু কাউকে জিজ্ঞাসা করি সেটাকে কোশ্চেন বলে থাকি, যেটাকে আমরা মূলত সেন্টেন্সের দিক থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। তো এখন হচ্ছে এখানে আমাদের বলা হচ্ছে এমবেডেড কোশ্চেন্স। মূলত এমবেডেড কোশ্চেন্সটা আগে বুঝি নেই। যদি বাক্যের ভিতরে, একটা সেন্টেন্সের ভিতরে যদি প্রশ্ন করা হয়, সেটাকেই বলবো আমরা এমবেডেড কোশ্চেন। যেমন ধরো, আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম, তাই না? এখানে আমি কি দিব? প্রশ্নবোধক চিহ্ন দিব। আচ্ছা, আমরা আগে জেনে নিই একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনে স্ট্রাকচারটা কি। তাহলে স্ট্রাকচারটা হলো ডাব্লিউএস দিয়ে যদি আমি করি, শুরুতে ডাব্লিউএস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নাউন অথবা প্রোনাউন, তারপরে বাকি অংশ। এখন আমি যদি এটা বলি যে ডু ইউ নো হোয়াট ইজ ইয়োর নেম? ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম? এটা আসে না? মানে এই নিয়ম অনুযায়ী যদি তোমরা গঠন করো, কোনো একটা সাধারণভাবে যদি আমি প্রশ্ন করি যে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে দেখো ইজ ভার্বটা কিন্তু প্রোনাউনের আগে বসেছে, তাই না? তো সেই সূত্রে যদি আমি প্রোনাউনের আগে ইজ বসাই, তখন কিন্তু আমি এটাকে এমবেডেড কোশ্চেন্স বলছি। সাধারণ কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন্সের মধ্যে আমি পার্থক্য বোঝাচ্ছি। ওকে, অর্থাৎ একটা কোশ্চেন যখন আরেকটা কোশ্চেন দিয়ে অ্যাড করা হয়, যেমন আমি এখানে কিন্তু প্রশ্ন করেছি অলরেডি যে ডু ইউ নো, তুমি কি জানো? দেখো, হোয়াট ইজ হিজ নেম। এখন এই যে সেন্টেন্সটা যে আমি লিখেছি যে হোয়াট ইজ হিজ নেম, এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমার ঠিক আছে। এই যে হোয়াট দিয়েছি, ইজ দিয়েছি, এখানে ইয়োর আছে। যেহেতু আমি ডু ইউ নো, তুমি কি জানো তোমার নাম কি, তাহলে তার হবে না তুমি কি জানো তার নাম কি, এজন্য আমি এখানে হিজ দিয়েছি। স্ট্রাকচার কিন্তু আমার ঠিকই আছে, কিন্তু এই সেন্টেন্সটি হচ্ছে ভুল। বলো তো কেন? কারণটা হচ্ছে এখানে কিন্তু আমি ডিরেক্ট প্রশ্ন করেছি যে তোমার নাম কি, এখানে কিন্তু আর কোনো প্রশ্ন নেই। অর্থাৎ এমবেডেড কোশ্চেন্সটা হচ্ছে বাক্যের ভিতরে প্রশ্ন। এখন বাক্যটা কি? ডু ইউ নো, তুমি কি জানো তার নাম কি। এখন প্রশ্নটা আমার ভুলটা কোথায় সেটা এখন আমরা দেখতেছি। এই যে হোয়াট দিয়েছি, এই যে হিজ নেম, তখন কিন্তু ইজটে সামনে বসবে না, ইজটে তোমার লাস্টে বসবে। হোয়াট হিজ নেম ইজ, এখন তোমার কোশ্চেনটা ঠিক আছে। আর এটাই হচ্ছে এমবেডেড কোশ্চেন। তাহলে সাধারণ কোশ্চেন আর এমবেডেড কোশ্চেনের মধ্যে পার্থক্য কোথায়? সাধারণ কোশ্চেনের মধ্যে সাহায্যকারী ভার্বটা সামনে থাকবে, কিন্তু এমবেডেড কোশ্চেন্সের মধ্যে সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পরে থাকবে। অর্থাৎ স্ট্রাকচারটা আমার কি দাঁড়ালো? ডাব্লিউএস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার একটাই, ডাব্লিউএস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, এটাই হচ্ছে এমবেডেড কোশ্চেন, অর্থাৎ বাক্যের ভিতরে প্রশ্ন। এখানে কিন্তু আমি অলরেডি একটা প্রশ্ন করেছি, ডু ইউ নো, তুমি কি জানো তার নাম কি। তো এই যে আমি কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দেইনি, দিয়েছি কি? তারপরেও কিন্তু এই সেন্টেন্সটার অর্থ কি প্রকাশ পেয়েছে? তুমি কি জানো। তাহলে এই যে একটা বাক্যের ভিতরে দুটো প্রশ্ন কিন্তু রয়েছে। তাহলে একটা বাক্যের ভিতরে কটা প্রশ্ন রয়েছে? দুটো প্রশ্ন রয়েছে। তবে প্রথম অংশটার দ্বারা প্রশ্ন করা হয়েছে, দ্বিতীয় অংশটা দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়নি। দ্বিতীয় অংশটা অ্যাফার্মেটিভের স্টাইলে গঠিত হয়েছে, অর্থাৎ শুরুতে থাকবে ডাব্লিউএস, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখবো, এমবেডেড কোশ্চেন্স এবং সাধারণ কোশ্চেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এমবেডেড কোশ্চেন্সের মধ্যে আগে সাবজেক্ট বসবে, তারপরে সাহায্যকারী ভার্ব বলো আর মেইন ভার্ব বলো, যে ভার্বেই আসুক সাবজেক্টের পরে কিন্তু বসবে। অর্থাৎ সাবজেক্টের আগে কোনো ভার্ব বসবে না। যদি সাবজেক্টের আগে কোনো ভার্ব বসে তাহলে ওটা সাধারণ কোশ্চেন্সের নিয়ম অনুযায়ী হয়ে যাবে। এমবেডেড কোশ্চেন্স থেকে কিন্তু তোমাদের থাকে, কোশ্চেন থাকে ভার্সিটি এক্সামসে। এখন এখানে দুটো নিয়ম, আরেকটা নিয়ম তোমাদেরকে জানতে হবে, কখন তুমি প্রশ্নবোধক চিহ্ন দিবে আর কখন তুমি প্রশ্নবোধক চিহ্ন দিবে না। যেমন ধরো এখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, কিন্তু আরেকবার আমি প্রশ্নবোধক দিব না। যেমন আমি যদি লিখি যে আই ডোন্ট নো,
হোয়াট ইজ ইয়োর নেম। আচ্ছা, এখন দেখো আমি প্রশ্নবোধক চিহ্নটা একটু দূরে দিয়েছি। আই ডোন্ট নো, আমি জানি না তোমার নাম কি। আচ্ছা বলো তো সেন্টেন্সটি কি ঠিক আছে? তোমাদের দৃষ্টিতে মনে হচ্ছে ঠিক আছে, তবে আমার দৃষ্টিতে ভুল আছে। আচ্ছা ভুলটা আমি ধরাই দিই। দেখো আমরা কি শিখছি? এমবেডেড কোশ্চেন শিখছি। তো এমবেডেড কোশ্চেন্সে আমাদের কি রুলস আছে? আমাদের সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের পরে যাবে, অর্থাৎ সামনে কোনো সাহায্যকারী ভার্ব থাকা যাবে না। আমাদের রুলস হচ্ছে ডাব্লিউ সাবজেক্ট ভার্ব। তাহলে আমরা ইস্টে কোথায় দিব? পরে দিব। এখন কোশ্চেন্স হচ্ছে যে আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব কিনা। এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, তো সেই ক্ষেত্রে এখানে প্রশ্নবোধক ঠিক আছে, কিন্তু না, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলে সেন্টেন্সটিকে আমি ভুল হিসাবে ধরব। কারণটি হচ্ছে আমি জানি না, এই বাক্যটা দ্বারা কি প্রশ্ন বোঝাচ্ছে? এই ক্লোজটা দ্বারা বোঝাচ্ছে না। তো প্রিন্সিপাল ক্লোজটি দ্বারা যদি প্রশ্ন করা বোঝায় তাহলেই প্রশ্নবোধক চিহ্ন হবে, আর প্রিন্সিপাল ক্লোজ দ্বারা যদি প্রশ্ন করা না বোঝায় তাহলে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে না। তাহলে এখানে দুটো নিয়ম প্রযোজ্য, কখন প্রশ্নবোধক হবে কখন হবে না। যদি প্রিন্সিপাল ক্লোজ দ্বারা প্রশ্ন করা বোঝায় তাহলে প্রশ্নবোধক, আর প্রিন্সিপাল ক্লোজ দ্বারা যদি প্রশ্ন না বোঝায় তাহলে কিন্তু সেটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যাবে না। মনে রাখবে এই ডু ইউ নো এর জায়গায় কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই চিহ্নটা এখানে না দিয়ে সবার শেষে দেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু প্রশ্ন নেই এই জন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন দেব না। পার্থক্য এটা কিন্তু খুবই মানে কনফিউজিং করে যে কখন প্রশ্নবোধক চিহ্ন হবে কখন হবে না। অনেকে মনে করে, মানে যে বাচ্চারা সবচেয়ে 90% স্টুডেন্ট যে ভুলটা করে, দেখে যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে আমি এখানে সাহায্যকারী ভার্বটা আগে দেব। কারণ আমরা ছোটোবেলা থেকেই শিখে এসেছি প্রশ্ন করা বাক্যে সাহায্যকারী ভার্ব আগে বসে, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব। তো এখানে কিন্তু ইজ দিলে তোমার সেন্টেন্সটা তখন কেটে দিবি। ওকে, তাহলে সাধারণ কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। আশা করি তোমরা এমবেডেড কোশ্চেন্স এখন বুঝতে পেরেছো। এখন আমরা ভার্সিটিতে আসা কিছু এমবেডেড কোশ্চেন্স নিয়ে দু একটা নিয়ে ডিসকাশন করব। ওকে, আচ্ছা আমি যদি লিখি যে আই ক্যান্ট ডিসাইড paint that picture, এখন দেখো আই ক্যান্ট ডিসাইড, হু দিয়ে ড্যাশ দিয়েছি, তারপরে দিয়েছি পেইন্ট দ্যাট পিকচার। এখন সেন্টেন্সটাতে ভুল কোথায়? এখানে যদি মনে করো আমি উইল দিই, সেন্টেন্সটা কি ঠিক মনে হচ্ছে? হচ্ছে। কারণটা হচ্ছে দুটো নিয়মই আমরা শিখলাম। ফার্স্ট নিয়ম যে ডাব্লিউএস এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা তারপরেই ভার্ব বসাবো, কিন্তু যে কাজটা নিজেই সম্পন্ন হতে পারে না সেক্ষেত্রে কিন্তু এমবেডেড কোশ্চেন্সের নিয়ম প্রযোজ্য হবে না। যেমন ছবি কি নিজে অঙ্কিত হতে পারে না, ছবিকে কেউ অঙ্কন করে, তাহলে ছবি আঁকার কাজটি নিজে সম্পাদিত হয় না, এই কাজটা কি কেউ সম্পাদন করে। তো এরকম ক্ষেত্রে যে কাজটা নিজে হতে পারবে না, কারো সাহায্য নিয়ে হবে, অর্থাৎ কেউ কাজটা করবে, তখন কিন্তু আমাদের এমবেডেড কোশ্চেন্সের নিয়ম প্রযোজ্য হবে না, তখন সাধারণ কোশ্চেন্সের নিয়ম প্রযোজ্য হবে। এই জন্য আমরা সামনে কিন্তু সাহায্যকারী ভার্ব দিয়েছি, তারপরে তোমার মূল ভার্ব দিয়েছি, তারপরে বাকি অংশ দিয়েছি। ওকে, তাহলে আমাদের নিয়ম হলো যে কাজটা নিজে সম্পাদন হতে পারবে না সেখানে এমবেডেড কোশ্চেন্সের নিয়ম প্রযোজ্য হবে না। আরেকটা এক্সাম্পলস দেই, তাহলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। The police can't determine whose car is parked in the lot. এখানে দেখো, এখানে হুজ কার, এটা অবশ্য ডাব্লিউএস ফ্রেজ। আমরা আরেকটা নিয়ম শিখি, তাহলে এই উদাহরণটা তোমরা বুঝবে ভালো। আচ্ছা আমরা ফার্স্ট নিয়ম কি শিখলাম, যে পার্থক্য শিখলাম। এখন সেকেন্ড নিয়ম যেটা, সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর সঙ্গে
আরও একটা করে ওয়ার্ড যদি যুক্ত করা হয় তখন সেটাকে কিন্তু ডাব্লিউএস ফ্রেজ বলে। কিছু ডাব্লিউএস ফ্রেজ আমি লিখে দিচ্ছি। ডাব্লিউএস ফ্রেজগুলো হচ্ছে হুজ প্লাস নাউন, অর্থাৎ এটা 2 নম্বর রুলস। হুজ প্লাস নাউন, তারপরে তোমার আছে হাউ, মেনি, হাউ মাচ, তারপর তোমার আছে হাউ লং, হাউ ফার। মূলত এগুলো হাউয়ের সঙ্গে বসে। হাউ মেনি, হাউ মাচ। হাউ মেনি মানেও কতগুলো, হাউ মাচ মানেও কতগুলো। তবে পার্থক্য হচ্ছে হাউ মেনিটা সংখ্যা আর হাউ মাচটা যেগুলো ম্যাটেরিয়াল নাউন, বস্তু মানে যেগুলো গণনা করা যাবে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ মাচ বসে আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ মেনি বসে। ওকে, তবে তোমরা যারা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে প্রবলেমে আছো তারা আমার কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে নিবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে আছে হাউ লং, তারপরে আছে হাউ ফার। আবার হাউ অফেনও ইউজ করতে পারবা, হাউ অফেন। তারপরে হোয়াটের সঙ্গে টাইম ইউজ করা যায়, হোয়াট টাইম। আবার হচ্ছে হোয়াট কাইন্ড। তাহলে মনে রাখবে এগুলোকে আমরা কি বলছি, ডাব্লিউএস ফ্রেজ। আমরা ডাব্লিউএস ফ্রেজ কেন বললাম, এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর সঙ্গে কিছু না কিছু যুক্ত রয়েছে। তো যখন ডাব্লিউএস ওয়ার্ডের সঙ্গে অন্য কোনো ওয়ার্ড যুক্ত থাকবে তখন সেটাকে আমরা ডাব্লিউএস ফ্রেজ বলবো। তো এই ডাব্লিউএস ফ্রেজগুলোও কিন্তু ডাব্লিউএসেরই কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে ডাব্লিউএস শিখলাম, যেমন হোয়াট ইজ ইউর নেম বা হোয়াট ইজ নেম ইজ, একই জিনিস। এখন যেটা সবচেয়ে কনফিউজন করে হুজ প্লাস নাউন। অনেকে মনে করে, যেমন আমি এখানে লিখেছি, দ্য পুলিশ ক্যান নট ডিটারমিন হুজ কার ইজ পার্কড ইন দ্য লট। এখন তোমাদের মনে হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেনের নিয়ম কী ছিল, যে ডব্লিউএস থাকবে, নাউন থাকবে, তাই না? কিন্তু এই ডব্লিউএসের সঙ্গে কারটা কিন্তু আসলে নাউন না। এখানে হুজ প্লাস যদি নাউন থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডব্লিউএস ফ্রেজ। তাহলে আমরা ওটাকে কী বলবো, ডাব্লিউএস ফ্রেজ। তাহলে এই কারটাকে কিন্তু আমি নাউন আলাদা করে সাবজেক্ট হিসেবে গণ্য করতে পারবো না, তাই না? তাহলে এটা আমার ডাব্লিউএসের নিয়ম অনুযায়ী পড়েনি। বলো তো কেন? মানে পুলিশ ডিটারমাইন করতে পারতেছিল না যে কার গাড়ি, মানে হুজ কার ইজ পার্কড ইন দ্য লট, মানে কার কারটি বেশি পার্ক করা হয়েছিল। হ্যাঁ, এটা পুলিশ ডিটারমাইন করতে পারতেছিল না। এখন কার বলো, গাড়ি বলো, বাস বলো, যাই বলো, এগুলো কি নিজে নিজে পরিচালিত হয়? হয় না। এগুলোকে কেউ পরিচালনা করে, কেউ পার্কিং করে। তো এর আগেই আমরা শিখলাম যে কাজটা নিজে নিজে সম্পাদন হতে পারে না, অন্য কেউ কাজটা সম্পাদন করে, সেটা কিন্তু এমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী হয় না, সেটা সাধারণ কোশ্চেনের নিয়ম অনুযায়ী হয়। এজন্য আমরা কি করেছি, ইজ ভার্বটাকে আগে দিয়েছি, তারপরে মূল ভার্ব দিয়েছি। ওকে, হুজ কার ইজ পার্কড ইন দ্য লট। তাহলে সাধারণ কোশ্চেন আর এমবেডেড কোশ্চেন্সের নিয়ম আমরা বুঝছি। তারপরে এখানে আমরা আরেকটা এক্সাম্পলস দিই, যেমন আমরা এই যে ফ্রেজগুলো দিয়ে শিখলাম। যেমন আমরা লিখতে পারি, আই হ্যাভ নো আইডিয়া হাউ লং দ্য ইন্টারভিউ VIEW, how long the interview will take. ওকে, দেখো, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণা নেই। হাউ লং দ্য ইন্টারভিউ উইল টেক, অর্থাৎ এখানে আমার ডাব্লিউএস থাক অথবা ডাব্লিউএস ফ্রেজ থাক, কোনো অসুবিধে নেই। আমার নিয়ম হচ্ছে ডাব্লিউএস অথবা ডাব্লিউএস ফ্রেজ, তারপরে হলো সাবজেক্ট, তারপরে হলো ভার্ব। ওকে, তাহলে এটা আমাদের এমবেডেড কোশ্চেন্সের নিয়ম অনুযায়ী হবে। তাহলে আমরা কি শিখলাম, ডাব্লিউএস অথবা ডাব্লিউএস ফ্রেজ যে কোনোটি সাবজেক্টের জায়গায় থাক, মানে যে কোনোটি থাক, আমাদের অসুবিধা নেই, এমবেডেড কোশ্চেন্সই হবে। তবে তারপরে কি থাকতে হবে, সাবজেক্ট থাকতে হবে। তাহলে এটাকে আমরা এমবেডেড কোশ্চেন্স বলবো, তাছাড়া এমবেডেড কোশ্চেন্স বলবো না। আরেকটা শিখলাম, যে কাজটা নিজে নিজে সম্পাদন হতে পারবে না সেখানে এমবেডেড কোশ্চেন্সের নিয়ম প্রযোজ্য হবে না। ওকে, এটাই ছিল মূলত এমবেডেড কোশ্চেন্সের মূল থিওরি। তোমরা যারা এমবেডেড কোশ্চেন্স বোঝো না, আমি আশা করছি এই ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আর এমবেডেড কোশ্চেন্স হচ্ছে বাক্যের ভিতরে প্রশ্ন জুড়ে দেওয়া। ওকে, তো দেখা হচ্ছে এরকম নতুন নতুন কিছু টপিকস নিয়ে নেক্সট ভিডিওগুলোতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমার ভিডিওগুলো থেকে
নতুন নতুন জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। খোদা হাফেজ।